তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আর কয়েক ঘন্টা পরেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা এবং তোমরা প্রত্যেকে চিন্তিত আছো, কারণ এক তো নতুন সিলেবাস, তার উপরে এত বড় সিলেবাস এবং সময় কম। তোমরা অনেকেই আছো যাদের ভালো করে প্রস্তুতি নেওয়া হয়নি, তোমরা চিন্তায় আছো যে কিভাবে আমরা পাস করব, এবং তোমরা যারা সিলেবাসটা কভার করেছো তোমরা জানতে চাইছো যে শেষ মুহূর্তে আমরা কোন প্রশ্নগুলো ভালো করে রিভিশন করব, অর্থাৎ দেখে যাব। তাহলে আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং তোমাদের আমি শেষ মুহূর্তে প্রতিটা ইউনিট অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে 2 বা 3টে করে প্রশ্ন বলে দেব। আশা করি ওই 2-3টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যেমন প্রথম যে ইউনিটটা আছে তোমাদের, প্রথম ইউনিট থেকে আমি 2টো প্রশ্ন বাছাই করেছি। একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য, এই একটা প্রশ্ন, এবং আরেকটি প্রশ্ন কি, আরেকটি প্রশ্ন হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। শেষ মুহূর্তে তোমরা যারা সিলেবাস কমপ্লিট করতে পারোনি, পাস করবে কিনা চিন্তায় আছো, তোমাদের বলবো এই 2টো প্রশ্ন প্রথম ইউনিট থেকে অবশ্যই যে কোনোভাবে হোক তোমরা তৈরি করে যাও, এবং তোমাদের দেখবে আমি এর অ্যান্সারগুলো আপলোড করেছি এই ইউটিউব চ্যানেলে, তোমরা সেখানে সার্চ করে দেখে নেবে। সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমস্ত অ্যান্সার আমি আপলোড করেছি, অর্থাৎ দিয়ে দিয়েছি তোমাদের। এখান থেকে 2টো প্রশ্ন হলো, অর্থাৎ প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টো প্রশ্ন, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন আছে, বড় প্রশ্ন। এবং দ্বিতীয় ইউনিটে কিছু আঞ্চলিক সংগঠন পড়তে হচ্ছে তোমাদের, সেখানে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক এবং আসিয়ান আছে। এখানে কি প্রশ্ন করবে, এখানে ইউরোপীয় ইউনিয়নের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা করবে। ভালো করে শোনো, ইউরোপীয় ইউনিয়ন থেকে কি করবে, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও বৈশিষ্ট্য, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও বৈশিষ্ট্য এটা করছো। এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন যে বেরিয়ে গেল গণভোটের মাধ্যমে, সেটাকে কি বলা হচ্ছে, ব্রেক্সিট, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব, এই পোর্শনটাও তোমাদের কিন্তু একটু দেখে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝলে। এবং সার্কের কি করবে, সার্কের উদ্দেশ্য এবং নীতি, সার্ক থেকে কি করছো, সার্কের উদ্দেশ্য এবং নীতি ভালো করে তৈরি করতে হবে 4 নম্বরের প্রশ্নের জন্য। এবং সার্কের সাফল্য ব্যর্থতা এটাও দেখতে হবে, সার্কের উদ্দেশ্য নীতি, সার্কের সাফল্য ব্যর্থতা গেল, এটা 4 নম্বরের প্রশ্ন ইউনিট 2 থেকে। এবং যদি কেউ পারো ওখান থেকে আসিয়ানটা একটু দেখে রাখতে পারো, তবে তুলনামূলকভাবে আসিয়ান কম গুরুত্বপূর্ণ, ওখান থেকে তোমাদের ইউরোপীয় ইউনিয়ন এবং সার্ক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবারে 3 নম্বর ইউনিটে 3টে প্রশ্নও বলবো না, 2টো প্রশ্নও বলবো না, একটা প্রশ্ন বলবো, এবং আশা রাখি যদি কোয়েশ্চেন পেপার ভালো হয় ওই একটা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা একটা কমন পেয়ে যাবে। প্রশ্নটা তোমরা প্রত্যেকে জানো, কারণ আমি আগেও বলেছি, এবং শেষ মুহূর্তে তোমরা যারা দেখোনি তোমাদের জন্য বলছি, যে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এই প্রশ্নটা একটু তোমরা ভালো করে দেখে যাবে, যে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ, এই প্রশ্নটা অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে। এবং বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপের মধ্যে তোমরা দেখবে অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন এবং সাংস্কৃতিক বিশ্বায়ন, এই 3টে পয়েন্ট তো পড়েছো। ওখান থেকে প্রশ্ন এভাবেও আসতে পারে যে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্বায়ন সম্পর্কে আলোচনা কর। এইভাবে বিশ্বায়নের 2টো রূপ তোমাদের তুলে প্রশ্ন কিন্তু দিতে পারে। এছাড়া ওখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, যারা একদমই রিস্ক নিতে চাইছো না, সেটা হচ্ছে ভারতের অর্থনীতি ও সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব। সেখানে ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব, অর্থাৎ ভালো প্রভাব এবং খারাপ প্রভাব তোমাদের করতে হবে। এটা গেল 3 নম্বর ইউনিট, অর্থাৎ 3 নম্বর অধ্যায়। এবার তোমাদের 4 নম্বর অধ্যায়, অর্থাৎ 4 নম্বর ইউনিট। চিন্তার বিষয় এই জায়গাটা, কারণ এখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সমস্ত মানে সরকারের যে 3টে বিভাগ আছে, এই 3টে বিভাগকে পাঞ্চ করে একটা অধ্যায় তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ছাত্রছাত্রীরা কতটা পারবে, কতটা সময় দেওয়া হচ্ছে তাদের, সেসব চিন্তা কারণ নেই। এখানে 3টে মানে সরকারের বিভাগকে একটা অধ্যায়ের মধ্যে পাঞ্চ করে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখান থেকে তোমরা শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দেখে যেতে পারো, যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তোমাদের বলছি, যে প্রথম তোমরা বিচার বিভাগ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ থেকে 2টো প্রশ্ন আসে এই চ্যাপ্টারের, একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তবে আমি এখানে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে সুপ্রিম কোর্টকেই বলবো,
কারণ এটাই হচ্ছে সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট তোমরা দেখতে পারো। বিচার বিভাগ থেকেই একটা প্রশ্নই আমি তোমাদের সাজেস্ট করব। এবং শাসন বিভাগ, শাসন বিভাগ থেকে আবার কি জানো তো, শাসন বিভাগ থেকে কেন্দ্রের শাসন বিভাগের মধ্যে পড়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং রাজ্যের শাসন বিভাগের মধ্যে পড়ে কি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এই চারটে প্রশ্ন এখানে পড়ে। তবে এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা কেন্দ্রের শাসন বিভাগের যে দুজন ব্যক্তি আছে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এই দুটো প্রশ্ন ভালো করে তৈরি করবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবং রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী। এছাড়া মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এটা একটু দেখে যেতে পারো যাদের পক্ষে সম্ভব হবে, কারণ মুখ্যমন্ত্রীটাও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, মুখ্যমন্ত্রী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এবং রাজ্যপাল কি আর বলবো, রাজ্যপাল হচ্ছে এটাও ভালো প্রশ্ন। যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখো সেখানে কি হতো, আগের যে সিলেবাস ছিল তখন তো সিলেবাসটা ভাগ করা ছিল, তখন এই শাসন বিভাগ থেকে এরকম বছরে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতো যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, নয়তো মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল, এইরকম ভাবে প্রশ্নগুলো আর কি হতো। যাই হোক, মাথায় রাখবে, গোলাবে না। এখান থেকে বললাম সুপ্রিম কোর্ট, তারপরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এবং তোমার প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, তারপরে মুখ্যমন্ত্রীকে রাখতে বলছি, এটা গেল। এবার আইন বিভাগ থেকে কি করতে পারো, আইন বিভাগ থেকে দুটো প্রশ্ন এখানে অবশ্যই করা দরকার বলে আমার মনে হয়। সেটা হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী এবং আরেকটা হচ্ছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক। উভয় কক্ষ কি কি তোমরা জানো, উভয় কক্ষ হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক, এটা একটু তোমাদের দেখে যেতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা অনেকটাই বড় চ্যাপ্টার। এরপরে আসি তোমাদের 5 নম্বর ইউনিট বা 5 নম্বর অধ্যায়। এই 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটো নয়া সামাজিক আন্দোলন তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। চিপকো আন্দোলন আর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন, এই দুটো আন্দোলন সম্পর্কে তোমাদের জানতে হবে এবং এই প্রশ্নের অ্যান্সারও তোমাদের আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে তোমরা নাগরিক সমাজ সম্পর্কে হেগেল এবং গামসি এই প্রশ্নটা দেখবে এবং এইগুলোই দেখো। এবং 6 নম্বর অধ্যায় থেকে সংবিধান সংশোধন পদ্ধতি এবং 73তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য আর 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য, একবার সাজেশনটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, এবার তোমরা দেখে নাও। সাজেশনে দেখে নাও যে এক্সট্রা প্রশ্নগুলো আমাদের ছিল, অর্থাৎ আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাসে স্টুডেন্টদের যে প্রশ্নগুলো করানো হয়েছিল এক্সট্রাভাবে, তোমাদের আমি এই দুটো প্রশ্ন অর্থাৎ আন্তর্জাতিক, দেখো এখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ, এই উদারনীতিবাদটা আমি গুরুত্বপূর্ণ বললাম এবং এখানে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ বললাম। এবং আরেকটা প্রশ্ন যাদের পক্ষে সম্ভব হবে দেখে যেতে পারো, অনেক বড় তো চ্যাপ্টার, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, ওটাও কিন্তু এই সেম প্রশ্নটাই, ঠিক আছে। এবং বাকি প্রশ্ন এগুলো সাজেশনে রেখেছিলাম, তোমরা যারা করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এবং যেটা ইউনিট টু থেকে যে কটা বলেছি ও কটাই যথেষ্ট। বিশ্বায়ন চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন বলেছি, দুটো যথেষ্ট। আর যেটা তোমাদের ইউনিট ফোর থেকে আমি বলেছিলাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলেছিলাম, স্পিকারটা একটু দেখে যেতে পারো, এটাও ভালো প্রশ্ন, সাজেশনের প্রথম দিকেই রেখেছিলাম। এবং ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এটা তো বলেছি করতেই হবে। এবং এটাও বলেছি করতে হবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, এটাও তোমাদের করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোয়েশ্চেনটাও তোমরা দেখতে পাচ্ছ এবং পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা সেটা। এবং তোমাদের 5 নম্বর ইউনিট নর্মদা বাঁচাও এবং চিপকো আন্দোলন সব থেকে গুরুত্বপূর্ণ বলেছি। তারপরে এই দুটো প্রশ্ন তোমরা দেখতে পারো যে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব আর হচ্ছে নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসি এবং হেগেল। এবং এই যে শেষ অধ্যায়, এখান থেকেই সংবিধান সংশোধন পদ্ধতি সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া এই দুটো প্রশ্ন তোমাদের দেখতেই হবে এবং করতেই হবে, সেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য এবং 74তম সংবিধান সংশোধনের প্রধান বৈশিষ্ট্য, এগুলোও তোমাদের দেখে যেতেই হবে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।